আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের হাতে দেশ নিরাপদ নয়, দক্ষিণাঞ্চলের জনসভায় তারেক রহমান। ভোটের মাধ্যমে অপমানের সমুচিত জবাব, বন্ধ মিল কারখানা চালুর প্রতিশ্রুতি। দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার ষড়যন্ত্রের শিকার হচ্ছে জামাত। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান। পরিবারতান্ত্রিক রাজনীতি আর কখনোই এদেশে ফিরবে না। রাজধানী সহ সারা দেশে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। প্রচার প্রচারণা আর প্রতিশ্রুতি নিয়ে কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় এনসিপির। একটি দল নির্বাচনী প্রচার প্রচারণায় হামলা ও আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নিচ্ছে না ইসি। প্লট দুর্নীতি 2 মামলায় শেখ হাসিনা 10 বছর, শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিকী 7, টিউলিপের 4 ও আজমিনা সিদ্দিকের 7 বছরের কারাদণ্ড। এবং শ্রমিকদের কর্মবিরতিতে অচল দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর। আন্দোলন পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নৌ উপদেষ্টার। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের হাতে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নারীদের নিয়ে জামায়াত আমিরের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, 12 তারিখের নির্বাচনে নারী সমাজ অপমানের সমুচিত জবাব দেবে। খুলনা ও যশোরের নির্বাচনী জনসভায় তিনি বলেন, জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনই হবে বিএনপি প্রধানের লক্ষ্য। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, এরই অংশ হিসেবে ভোট গণনায় বেশি সময় লাগবে বলে প্রচার করা হচ্ছে। খুলনার বন্ধ হওয়া মিল কারখানা চালু করার মাধ্যমে বেকারত্ব দূর করার ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় দক্ষিণাঞ্চল থেকে বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। মধ্য দুপুরে খুলনার জনস্রোতে তারেক রহমান। ছেড়ে যাব না, ভয় নয়, নির্বাচনী সমাবেশের মঞ্চে উঠেই হাজারো জনতার ভালোবাসা আর অভিবাদনে সিক্ত হন ধানের শীষের কাণ্ডারি। দীর্ঘ 22 বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস আর উন্মাদনায় ফেটে পড়ে নেতাকর্মী আর সমর্থকরা। স্লোগানের গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে খালিশপুরের সমাবেশস্থল ও আশপাশের এলাকা। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ধানের শীষের প্রার্থীদের বক্তব্যের পর বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা নির্বাচনের আগে নারীদের নিয়ে অসম্মানজনক কথা বলছে। তাতেই প্রমাণিত হয় তারা নারীদের আবদ্ধ করতে চায়। 71 সালে তারা যেভাবে নারীদের অপদস্থ করেছিল, নির্বাচনে জয়ী হলে তা আবারও করবে। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে 2 দিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। তারা বলে তারা ইসলাম কায়েম করবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী পর্যন্ত, উনিও পর্যন্ত একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে আজকে কোথায় গিয়ে দাঁড়ালো বাংলাদেশের নারী সমাজ তথা তাবৎ পৃথিবীর নারী সমাজকে কিভাবে অপমান করা হলো? যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, অসম্মানজনকভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? বাংলাদেশের তাবৎ মা বোনদেরকে বলবো আমি, যারা আপনাদেরকে এইভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দেবেন, আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। খুলনাবাসীর সমর্থন চেয়ে বিএনপি প্রধান জানান, শিল্পনগরীকে আবারও পুনরুজ্জীবিত করবে বিএনপি। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্পনগরীকে আবার জীবিত শিল্পনগরীতে আমরা পরিণত করতে চাই। আগামী দিনে বাংলাদেশের মানুষের সমর্থনে, আল্লাহ তাআলার রহমতে
আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। তারেক রহমান বলেন, নির্বাচন যখন ঘনিয়ে এসেছে তখন আবারও পুরনো অপশক্তি নির্বাচন নিয়ে ছলচাতুরি শুরু করেছে। ভোটাধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে। একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। তিনি বলেন, একমাত্র বিএনপি পারবে দেশ পুনর্গঠন করতে, তাই দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিগত সরকারের দুর্নীতি আর অব্যবস্থাপনার কারণে একসময়ের শিল্পনগরী খুলনা কর্মসংস্থানের অভাবে পরিণত হয়েছে মৃত নগরীতে। অবহেলিত এ জনপদের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি নানা নাগরিক সমস্যা সমাধানে খুলনাবাসীর কাছে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান। বললেন, গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি, তাই কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে 12 তারিখের নির্বাচনে জনগণকেই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পরে যশোরের বিরামপুর আদর্শ স্কুল ময়দানে নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তারেক রহমান বলেন, যারা 71 সালে দেশ বিরোধী ভূমিকা রেখেছিল, নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, এবারের নির্বাচন দেশপ্রেমিক বনাম দেশ বিরোধীদের নির্বাচন। জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কার পক্ষে থাকবে। তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে, এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বোনদেরকে, সেই সকল ভাইদেরকে বলবেন ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তারা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, যশোর। ইনশাআল্লাহ। নারী হেনস্থার প্রতিবাদ এবং চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলায় ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নারী, পুরুষ, তরুণ সবাই এসব ষড়যন্ত্রের জবাব দেবে বলেও মন্তব্য তার। দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র আর কখনোই ফিরবে না বলেও মন্তব্য করেন ডাক্তার শফিক। চট্টগ্রাম ও কক্সবাজারে আলাদা 3 নির্বাচনী সভায় এসব কথা বলেন আমিরে জামাত। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে কক্সবাজার ও চট্টগ্রামে নির্বাচনী সফরে আসেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মহেশখালীতে আমির জনসভায় পৌঁছালে 11 দলীয় জোটের নেতাকর্মী এবং সমর্থকরা তাকে স্বাগত জানান। যারা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্য থেকে এই বিপ্লব, এই সংগ্রামের লড়াইয়ের অংশীদার ছিলেন, তাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহেশখালীর জনসভায় বক্তব্যে আমিরে জামায়াত বলেন, আগামীর বাংলাদেশ গড়তে দেশপ্রেমিক নেতার প্রয়োজন। ক্ষমতায় বসে যারা টাকা লুটপাট করে সম্পদ গড়েছে তাদের অর্থ উদ্ধার করে দেশের উন্নয়নে ব্যয় করার ঘোষণাও দেন তিনি। বাংলাদেশের যে পরিমাণ টাকা লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ ওদের পেটের ভিতরে হাত ঢুকায় বের করে আনবো ইনশাআল্লাহ, এবং সেই টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তারপরে ইনসাফের ভিত্তিতে সারা বাংলাদেশের উন্নয়ন হবে। পরে কক্সবাজারের জনসভায় শফিকুর রহমান বলেন, তরুণ সমাজ এখন আর বস্তাপচা পুরনো রাজনীতির সঙ্গে নেই। প্রাকৃতিক সৌন্দর্যের আধার কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকারও করেন ডাক্তার শফিক। আমি 18 কোটি মানুষের বিজয় চাই, পরিবারের গোষ্ঠীর বিজয় হলো, তারপরে জাতির উপরে তাণ্ডব চালানো হলো, ধিক্কার জানাই। আমরা আমাদের দেশ জাতিকে গড়তে চাই, এই জন্য যুব সমাজের হাতে ইনশাআল্লাহ আমরা অপমানজনক বেকার ভাতা তুলে দেব না, আমরা সম্মানের কাজ তুলে দেব ইনশাআল্লাহ। কক্সবাজারে 2টি জনসভা শেষে চট্টগ্রামে আসেন জামায়াত আমির। জনসভায় নতুন বাংলাদেশ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের মাদেরকে নিয়ে কেউ কিছু কিছু উল্টাপাল্টা করছে, আমরা জানি, সুশ্রুড়ি দিচ্ছে। আমি এর প্রতিবাদ করি। গত পরশুদিন থেকে আমার পিছনে লেগে গেছে। যারা লেগেছে ইনশাআল্লাহ এটা তাদের গলার ফাঁস হয়ে তাদের গলায় ঝুলবে ইনশাআল্লাহ। তুমি রেগে গেলে তো হেরে গেলে। ওরা আসলে তাদের হার মেনে নিয়েছে। 5 বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে বিইজনিল্লাহ ইনশাআল্লাহ তাআলা আযীম আগামী 12 তারিখ 56,000 বর্গ মাইলের 18 কোটি মানুষের পক্ষ থেকে সেটাই হবে। জামায়াতের বিজয়ের মধ্য দিয়ে 13 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ নতুন অগ্রযাত্রা শুরু করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা। ইনশাআল্লাহ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা।
উৎসবমুখর পরিবেশে রাজধানীতে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। মিছিল, শোডাউন, গণসংযোগ, সভা সমাবেশ, লিফলেট বিতরণে সরগরম পাড়া মহল্লা। নির্বাচন নিয়ে এখনো শঙ্কা রয়েছে জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড না থাকারও অভিযোগ করেন প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মহড়া। বড় বড় শোডাউন করে জনপ্রিয়তার জানান দিচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোট চাচ্ছেন সমর্থকরা। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীদের বিরামহীন প্রচারণায় মুখরিত পাড়া মহল্লা। ঢাকা 11 আসনে রাজধানীর রামপুরা এলাকায় প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই যে হা না থাকবে, হাতে ভোট দিলেই সংস্কারগুলো হবে। দুপুরে মান্ডা এলাকায় প্রচারণা চালান ঢাকা 9 আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। যে আমি ভালোর সাথে থেকেছি, ভালো কাজ করি, আমি ভালো ছেলে, তাহলে আপনাকে আমাকে ভোট দিবেন। ঢাকা 8 আসনের শান্তিনগরে গণসংযোগ করেন এনসিপির আরেক প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। যারা কেন্দ্র দখল করতে আসবে তাদের উদ্দেশ্যে আমরা বলে দিতে চাই, আপাতত এই ইলেকশনে এই প্রস্তুতিটা বন্ধ রাখেন। এই ইলেকশনে এই প্রস্তুতি নিতে আসবেন তো জনগণের হাতে আপনারা ধাওয়া খাবেন। এই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এলাকায় বাদজোহর প্রচারণা চালান। আমি আশাবাদী এই এলাকার জনগণ, এলাকার লোকই তারা ভোট দেবে। ঢাকা 6 আসনের গ্যান্ডারিয়ায় প্রচারণা চালান বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। ধানের শীষের পক্ষে যে জোয়ার উঠেছে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের যেই প্রান্তেই যাচ্ছেন জনতার ঢল নেমেছে। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ঢাকা 4 আসনে বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন। 5ই আগস্টের পর থেকে এলাকায় ঘুরে বেরিয়েছি। এলাকায় মাদক ব্যবসায়ী, এলাকায় সন্ত্রাসীদেরকে এলাকা থেকে বের করে দিয়েছি, গ্রেফতার করিয়েছি। ঢাকা 17 আসনে তারেক রহমানের পক্ষে বর্ণাঢ্য মিছিল ও গণসংযোগ করেন নেতাকর্মীরা। এলাকায় ব্যাপক গণজাগরণ চলেছে, নারী, পুরুষ, ছাত্রী, বৃদ্ধ সবাই আজকে এই তারেক রহমানকে ভোট দেওয়ার জন্য সবাই মুখিয়ে আছেন। একই আসনে করাইল এলাকায় প্রচারণা চালান জামাতের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান। ঢাকা 16 আসনের মিরপুর 12 এলাকায় পাড়া মহল্লা চষে বেড়ান বিএনপির প্রার্থী আমিনুল হক। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এই এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভোটদানের মাধ্যমে ইনশাল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে জয়যুক্ত হব। ঢাকা 18 আসনে ভোটারদের মাঝে গণসংযোগ, মিছিল, লিফলেট বিতরণে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন ও এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। এছাড়া বিভিন্ন আসনে প্রার্থীদের গণসংযোগ, মিছিল, মিটিংয়ে সরগরম রাজধানীর পাড়া মহল্লা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। নানা প্রতিশ্রুতি দিয়ে কর্মী সমর্থকদের প্রচারণায় মুখরিত সারা দেশ। এদিকে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে সংস্কার, উন্নয়ন এবং মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় নির্বাচনী গণসংযোগকালে বিএনপি মহাসচিব বলেন, জামায়াত নারীদের ঘরে আটকে রেখে মৌলবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। জামাতের আমির সাহেব মহিলাদের বিরুদ্ধে নাকি কথা বলছেন, যদি হয়ে থাকে, পড়ে থাকেন, তাহলে অন্যায় করছে। সঠিক করেন মহিলারা কখনই তাকে এটা মেনে নিতে পারবে না। এদিকে গফরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু। নাটোরে গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট M রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, বিএনপির বিজয়কে ঠেকাতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। নতুনভাবে বিএনপির বিজয়কে ঠেকানোর জন্য একটা সূক্ষ্ম কারচুপির চেষ্টা চালাচ্ছে। পিরোজপুরে জামায়াতের আমিরের জনসভাস্থল পরিদর্শন শেষে দলের সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, আমিরের এক্স অ্যাকাউন্ট যারা হ্যাক করেছে তারাই এ বিষয় নিয়ে মাতামাতি করছেন। এছাড়া দিনাজপুরে 11 দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী পদযাত্রা ও সমাবেশে যোগ দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। যাদের ভাগ্যের তালা বন্ধ হয়ে গিয়েছে তারা তখন ভোট দখলের প্রস্তুতি নিচ্ছে।
আমাদের কাছে খবর আছে। বগুড়ার যমুনা নদীর চরাঞ্চলে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম। ফরিদপুর 4 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমানের পক্ষে নির্বাচনী জনসভা করেছেন দলটির আমির আল্লামা মামুনুল হক। নীলফামারীতে জামায়াতের পক্ষে ভোট চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আবু সাদিক কায়েম। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে এনসিপি। দলটির নেতারা বলছেন, সারা দেশে একটি দল নির্বাচন কেন্দ্রিক হামলা ও হরহামেশায় আচরণবিধি লঙ্ঘন করছে, কিন্তু তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না। সোমবার বিকেলে রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে এনসিপি নেতারা সাংবাদিকদের এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি নির্বাচনী প্রচারণায় 10,000 টাকা কৃষি ঋণ মওকুফের যে আশ্বাস দিয়েছেন, তার ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার বিভিন্ন ব্যাংকে ব্যক্তিগত প্রয়োজন উল্লেখ করে চিঠি পাঠিয়ে এর তালিকা চেয়েছেন। এমন অভিযোগ এনে এনসিপি নেতারা বলেন, এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। তারা বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন। প্লট জালিয়াতির 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিকের 7 বছর আর টিউলিপের 4 বছরের কারাদণ্ড দেয়া হয়। সোমবার এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মৃত্যুদণ্ড সহ 26 বছরের কারাদণ্ড মাথায় নিয়ে দুর্নীতির আরও 2 মামলায় সাজা হলো ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ক্ষমতার অপব্যবহার করে পরিবারের নামে 20 কাঠা সরকারি জমি বরাদ্দ দেয় তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার রায় ঘোষণা করে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম। দুদকের করা অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে বিচারক জানান, পূর্বাচল নতুন শহরে শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিকের নামে 20 কাঠা জমি বরাদ্দের আদেশ দেন শেখ হাসিনা। এ সময় রাজধানীতে তাদের ফ্ল্যাট ও প্লটের তথ্য হলফনামায় গোপন করা হয়। তারা মিথ্যা হলফনামা প্রদান করে এই প্লটগুলি হাতিয়ে নিয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে কারাদণ্ড ও 1 লাখ টাকা করে অর্থদণ্ড দেন আদালত। একটি মামলার যে প্রধান আসামি আজমিনা সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। অন্য আরেকটা মামলার যে প্রধান আসামি রাদওয়ান মুজিব সিদ্দিক, তাহার 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের কারাদণ্ড। আদালতের সাক্ষীর জবানবন্দিতে জানা যায়, শেখ হাসিনার একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনকে ভাই বোনের নামে জমি বরাদ্দের জন্য চাপ দেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। পরে রাজকের আবেদন ছাড়াই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বরাদ্দের জন্য আদেশ দেওয়া হয়। ফলে নিজ নামে জমি না নিলেও অভিযুক্ত হন টিউলিপ সিদ্দিক। 2 মামলায় তাকে মোট 4 বছরের কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করা হয়। অন্যান্য যে আসামিরা আছেন তাদের প্রত্যেকের টিউলিপ সিদ্দিকির 2 মামলায় 4 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা করে 2 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় 6 মাসের করে কারাদণ্ড। এছাড়া মামলার পলাতক বাকি আসামিদের 5 বছর করে কারাদণ্ড দেয় আদালত। তবে আত্মসমর্পণ করায় খুরশিদ আলমকে 2 বছরের সাজা দেয়া হয়। একই অভিযোগের জন্য 4 মামলায় ও বিভিন্ন মেয়াদে সাজার রায় দেয়া হয়েছে শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। নারীদের উপর সহিংসতা ধামাচাপা দিতে একটি গোষ্ঠী জামায়াত ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্ট হ্যাক করেছে বলে অভিযোগ করেন দলের মিডিয়া সেলের প্রধান ইহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। বলেন, হ্যাকের ঘটনায় যারাই জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নির্বাচনকে সামনে রেখে জামায়াত ইসলামী ভাবমূর্তি নষ্ট করতে একটি গোষ্ঠী এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি। একটি দল অপপ্রচার এবং সাইবার হামলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন এই জামায়াত নেতা। আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ নারীদের প্রতি সম্মান মর্যাদা রেখে কথা বলেন, সেখানে উল্টো তার আইডি হ্যাক করা হয়েছে এবং মিথ্যা তথ্য সেখানে দেওয়া হয়েছে। এবং এই আইডি হ্যাক করার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বঙ্গভবনের একটি ইমেলকে ব্যবহার করা হয়েছে। সংরক্ষিত জায়গা থেকে যদি এই ধরনের
আক্রমণ হয় তাহলে জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তা কোথায়? সাইবার নিরাপত্তার ব্যাপারে আমরা উদ্বিগ্ন। সরকারকে, নির্বাচন কমিশনকে এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী করাইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ খবর নেন জিয়া পরিবারের পুত্রবধূ। বিপুল সংখ্যক বস্তিবাসী সুবিধাবঞ্চিত মানুষ প্রতিদিন এই ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। ঢাকা 17 আসনে ধানের শীষে প্রার্থী তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম ও সহ সমন্বয়ক ডাক্তার ফরহাদ হালিম ডোনার এ সময় উপস্থিত ছিলেন। শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দর। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্তে প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতিতে যান তারা। দাবি না মানলে কাল থেকে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম কমিটি। এদিকে নির্বাচন ও রোজার আগে এটি পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ উপদেষ্টা। তিনি জানান, দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি এখনো নিশ্চিত নয়। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। চট্টগ্রাম বন্দরের পাশে সাগরে ভাসছে খাদ্য বোঝাই শত শত জাহাজ, যেগুলোর বেশিরভাগই রয়েছে রমজানের ভোগ্যপণ্য। সংকট সৃষ্টি করে দাম বাড়াতেই এগুলো জাহাজ থেকে খালাস করা হচ্ছে না বলে অভিযোগ ওঠে। এমন খবরে দ্রুত খালাসের উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। এর মধ্যেই ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনায় দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতিতে যান শ্রমিকরা। এতে অচল হয়ে পড়ে বন্দর। দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। বিডা চেয়ারম্যান আসিফ চৌধুরী সহ যারা জড়িত তাদেরকে অনতিবিলম্বে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা কোনো অবস্থাতেই সরকারের এই সিদ্ধান্ত মেনে নেবে না। নির্বাচন ও রোজার আগে কর্মচারীদের এই আন্দোলনকে সন্দেহের চোখে দেখছে সরকার। বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখতে যে কোনো কঠোর ব্যবস্থা নিতে বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। পোর্টে অচল অবস্থা তৈরি করছে কিছু সংখ্যক অথবা বহু সংখ্যক পোর্টেরই কর্মচারী। এই অচল অবস্থার কারণে দেশের ক্ষতি হচ্ছে। সেই ক্ষতির মাসুল কে দেবে আই ডোন্ট নো। ইলেকশনের আগে তাদের একটা পরিচয় আছে, যেটা আমি পত্রপত্রিকা দেখছি। বদলির সাথে এটা কোনো সম্পর্ক নাই। বহুদিনের থেকে বদলি করার কথা। তারা যদি কোনো স্বার্থ নিয়ে এগুলো করে তাহলে সেটার জন্য আমি বলতে পারবো না। আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু পোর্টকে বলা হয়েছে পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। এই অবস্থায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি থেকে সরকার সরে আসবে কিনা এমন প্রশ্নের জবাব দেন নৌ উপদেষ্টা। এখনো শেষ হয়নি। যদি ফেভারেবল হয় তাহলে হবে, ফেভারেবল না হলে হবে না। আমার রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে আমি অন্তত বা আমরা যারা আছি এমন কোনো কাজ করছি না বা করবে না। তিনি জানান, যেসব জাহাজের মালিকদের বিরুদ্ধে পণ্য মজুতের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই জন্য ওদের পিছনে আমরা পড়ে আছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এখনো শেষ হয়নি। নির্বাচনকে সামনে রেখে যশোর 3, 4 ও 6 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সম্প্রতি জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা ও হত্যার ঘটনায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দলের প্রার্থীরা। একদিকে প্রচারণা চালাচ্ছেন জাতীয় পার্টি, অন্যদিকে ভোটারদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের সুবিধা বোঝানো সহ এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। যশোর 3, 4 ও 6 আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি সহ বিভিন্ন দলের প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে সভা সমাবেশ ও উঠোন বৈঠক করছেন। যশোর 3 আসনে বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের ছেলে অনিন্দ ইসলাম অমিত, আর জামায়াতের আব্দুল কাদের।
এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, কমিউনিস্ট পার্টির প্রার্থীরাও লড়ছেন। তরুণ যুবকেরা বাংলাদেশের জনসংখ্যার সবচেয়ে বেশি অংশ তারা, আর জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। তাই তাদের মতামতকে আমরা গুরুত্ব দিয়ে আগামীর পথ চলতে চাই। যশোর 4 আসনে বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ফারাজি, জামায়াতে ইসলামীর অধ্যাপক গোলাম রসুল, এছাড়াও জাতীয় পার্টির স্বতন্ত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থীরাও রয়েছেন মাঠে। জাতীয় পার্টির প্রার্থী জহিরুল হক অভিযোগ করে বলেন, তাদের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। সারা দেশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর যে সমস্ত মহিলা কর্মী, তাদেরকে বেইজ্জতি করা হচ্ছে, হামলা করা হচ্ছে। আমাদের পুরুষ কর্মীদের পর অনেক জায়গায় হামলা করা হচ্ছে। আমাদের জাতীয় পার্টির সকল নেতা কর্মীরা একটু আতঙ্কিত আছে, তাদের জন্য আমাদের মাঠ এখনো পরিষ্কার না। যশোর 6 আসনে বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মুক্তার আলীর মধ্যেই হবে প্রতিদ্বন্দ্বিতা। তবে ভোটের লড়াইয়ে আছে এবি পার্টি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও। আমি জয়ী হলে এই এলাকার অনেক দুরবস্থা আছে, অনন্ত কেশবপুরের উন্নয়নের জন্য আমি সার্বিক কাজ করব। ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যারা কাজ করবেন তেমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সিলেট হযরত শাহজালাল মাজার থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছেন সহকর্মী মনির হোসেন তপু। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমরা আছি সিলেটে। এখন বর্তমানে আমরা রয়েছি দক্ষিণ সুরমার কামালবাজার এলাকায়। এটি মূলত সিলেট 3 আসন, যেটি দক্ষিণ সুরমা, বালাগঞ্জ এবং ফেন্সুগঞ্জ নিয়ে গঠিত। এই আসনটিতে এখন পর্যন্ত 6 জন প্রার্থী তাদের প্রচারণা চালাচ্ছেন। তবে সবচেয়ে এগিয়ে রয়েছে এখানে যারা সাধারণ ভোটার যারা বলছেন, তারা বলছেন যে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মালিক এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আতিকুর রহমান মূলত এই আসনটিতে ভোট যুদ্ধে এগিয়ে রয়েছে বলছেন ভোটাররা। তবে এখানে যারা মানুষ যারা বলছেন যে এখানে অনেক যেহেতু প্রবাসী যারা রয়েছেন, তারাও বলছেন যে তারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি, সেজন্য তারা বলছেন যে ভোটের জন্য একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য তারা দাবি জানাচ্ছেন। তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং তারা যেন যে দলকেই পছন্দ করুক না কেন, তারা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে বেছে নিতে পারেন, এমনটাই প্রত্যাশা করছেন এই দক্ষিণ সুরমার ভোটাররা। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সাইবার বুলিং প্রতিরোধে শুধু আইন থাকলে হবে না, এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে বলে মনে করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানী বনানী DOHS এ তরুণদের সাথে চায়ের আড্ডা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশে অসংখ্য মানুষ মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করছে উল্লেখ করে জাইমা রহমান বলেন, বাংলাদেশের সংস্থাটির কার্যালয় থাকলে সাইবার বুলিং প্রতিরোধ করা কিছুটা হলেও সম্ভব হতো। জাইমা রহমান বলেন, শীতের তুলনায় গরমের সময় ঢাকায় বায়ু দূষণ অনেক বেশি। তার মতে ঢাকার খালগুলো পরিচ্ছন্ন রাখতে সরকারি সংস্থার পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। 17 বছর আগে ছোটবেলায় দেশ ছেড়ে যেতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের কাছ থেকে শিখতে চাই। অনেক এসি ইউনিট পুরনো এবং ওটা থেকে অনেক কেমিক্যালস, অনেক ফিউমস আসে, আর যখন গরমকালে সব একসাথে চালানো হয় তখন এয়ার পলিউশনটা আরও খারাপ হয়ে যায়। ওটার কারণে বাচ্চাদের, আমারও আগে ঢাকা থাকার সময় আমার শ্বাসকষ্ট অ্যাজমা ছিল, তো আস্তে আস্তে ঠিক হতো, কিন্তু অনেকজন লাং ক্যান্সার অনেক কিছু হয়। ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার, তো হ্যাঁ, তো রাত হলে, সন্ধ্যা হলে, তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, একটু লাইটিং টাইটিং। আবারও সালাম স্টিল ভোটের গাড়ির খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা 8 আসনে আছেন সহকর্মী মিজান শাহজাহান। তিনি জানাচ্ছেন ওই আসনের ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি হাইকোর্টের সামনে। এটি সংসদীয় আসন ঢাকা 8-এর আওতাভুক্ত। এখানে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন দলটির স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস। অন্যদিকে 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এখানে আরও স্বতন্ত্র প্রার্থী এবং বাংলাদেশ জাসদের প্রার্থী থাকলেও এই দুই প্রার্থীর মধ্যেই মূল লড়াই হবে বলে আমাদেরকে এখানকার ভোটাররা আশ্বস্ত করেছেন। আমরা এখানকার ভোটারদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে এই আসনটি ঢাকার প্রাণ কেন্দ্রে অবস্থিত। বিশেষ করে প্রেস ক্লাব এবং সচিবালয়
এমনকি শাহবাগ মোড় এই আসনের আওতাভুক্ত হয়। এখানে প্রায় সময় আন্দোলন সংগ্রামের কারণে রাস্তা বন্ধ হয়ে থাকে। এ কারণে তারা বলছেন যে আগামী দিনের সংসদ সদস্যকে নিশ্চিত করতে হবে যে আন্দোলন সংগ্রামের জন্য যেন এই সড়কগুলো বন্ধ না করে বিকল্প কোনো স্থানকে নির্ধারণ করে দেওয়া যায়। ভোটাররা আরেকটি বিষয় বলছেন যে হাইকোর্টের সামনে এখনো ভাসমানভাবে অনেকে রাত কাটান। এসব মানুষকে কিভাবে পুনর্বাসন করা যায় সেই বিষয়টিকেও আগামী দিনের সংসদ সদস্যকে বিবেচনা নিতে হবে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে ঢাকা ৮ আসন থেকে এই হচ্ছে আমার কাছে সবশেষ খবর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সাভারের আশুলিয়ায় আছেন সহকর্মী শেখ বাশার। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। সালাম স্টিলের ভোটের গাড়ি নিয়ে আমি এখন আছি ঢাকা ১৯ সাভারে। প্রার্থীদের কাছে বিভিন্ন দাবি দেওয়া করছে এবং প্রার্থীরা সকাল থেকে বিকাল পর্যন্ত রাত পর্যন্ত তারা একটু গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় বাড়িতে বাড়িতে ভোট চাচ্ছেন। যারা সন্ত্রাস মুক্ত রাখবে, তাদেরকে আমরা ভোট দেবো। যারা দেশের উন্নয়ন করবে তাদেরকে আমরা ভোট দেব। ভোটাররা বললেন, তারা বলছেন এলাকায় যারা সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত সাভার গড়ে তুলবেন, ক্লিন সাভার গড়ে তুলবেন, এই ধরনের যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই ছিল আমার কাছে সালাম স্টিলের ভোটের গাড়ি নিয়ে সর্বশেষ সংবাদ। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। স্বর্ণের বাজারে অস্থিরতা যেন কাটছে না। প্রতি ভরিতে সর্বোচ্চ ৬,৫৯০ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। এতে করে ২২ ক্যারেট সোনার ভরি এখন নেমে এসেছে ২,৫১,০০০ টাকায়। নতুন এই দাম আজ থেকে কার্যকর হয়েছে। এদিকে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বাড়ে এর দাম। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অবশেষে খুলে দেওয়া হলো মিশর গাজা সীমান্তের রাফা ক্রসিং। স্থানীয় সময় সোমবার 18 মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে ক্রসিংটির কার্যক্রম শুরু হয়। মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে প্রথম দিনে গাজা থেকে অন্তত 50 জন বেরিয়ে যাওয়ার কথা রয়েছে ও একই সংখ্যক মানুষ গাজায় প্রবেশ করবে। আল কাহেরা নিউজ জানায় এরই মধ্যে ফিলিস্তিনিদের একটি দল রাফা ক্রসিংয়ে পৌঁছেছে। এর আগে রোববার পরীক্ষামূলকভাবে রাফা ক্রসিংয়ে ফিলিস্তিনি অংশে কার্যক্রম শুরু হয়। ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা গেছে এ দফায় প্রায় 50 জন ফিলিস্তিনি গাজায় প্রবেশ করবেন। পাশাপাশি চিকিৎসার জন্য 150 জন রোগী ও তাদের সঙ্গীরা গাজা ছেড়ে মিশরে যাবেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ক্রসিংটি পুরোপুরি চালু হওয়ায় অপেক্ষায় প্রায় 22,000 রোগী রয়েছেন। এবারে খেলার খবর। টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের না খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। পিসিবিকে সতর্ক করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে এমন সিদ্ধান্তের প্রভাব পাকিস্তান ক্রিকেটের জন্য দীর্ঘমেয়াদী ও গভীর হতে পারে। একই সঙ্গে তারা আশা করেছে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে পিসিবি এই জটিলতার একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে। বিশ্লেষকদের মতে এই একটি ম্যাচ বর্জনের ফলে বিশ্ব ক্রিকেটের সম্ভাব্য ক্ষতি হতে পারে অন্তত 25 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,075 কোটি টাকা। এমন পরিস্থিতিতে আইসিসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারে সম্প্রচারকারীরা। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের হাতে দেশ নিরাপদ নয়, দক্ষিণাঞ্চলের জনসভায় তারেক রহমান। ভোটের মাধ্যমে অপমানের সমুচিত জবাব, বন্ধ মিল কারখানা চালুর প্রতিশ্রুতি। দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলায় ষড়যন্ত্রের শিকার হচ্ছে জামাত। চট্টগ্রামে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান। পরিবারতান্ত্রিক রাজনীতি আর কখনোই এদেশে ফিরবে না। রাজধানী সহ সারা দেশে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত ভোটের মাঠ। প্রচার প্রচারণা আর প্রতিশ্রুতি নিয়ে কর্মী সমর্থকদের দৌড়ঝাঁপ। সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় এনসিপির। একটি দল নির্বাচনী প্রচার প্রচারণায় হামলা ও আচরণবিধি লঙ্ঘন করলেও ব্যবস্থা নিচ্ছে না ইসি।
প্লট দুর্নীতির 2 মামলায় শেখ হাসিনা 10 বছর, শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিকের 7, টিউলিপে 4 ও আজমিনা সিদ্দিকের 7 বছরের কারাদণ্ড। এবং শ্রমিকদের কর্মবিরতিতে অচল দেশের অর্থনীতির হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর। আন্দোলন পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ নৌ উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।